হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S23 FE, যেটাকে আমরা ফ্যান এডিশন বলে থাকি। তবে পার্সোনালি এই ফোনটিকে আমরা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সও বলতে পারি, কারণ এই ফোনটি আমাদেরকে ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্সই প্রোভাইড করে থাকে। এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আমরা পূর্বের দামের তুলনায় 20,000 টাকা কমে দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্বে এই ফোনটির দাম অর্থাৎ স্টার্টিং প্রাইস বাংলাদেশ মার্কেটে প্রথম অবস্থায় 70,000 টাকার মতো ছিল। এখন আমরা বাংলাদেশ মার্কেটে 50,000 টাকা বা তারও কমেই দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে ফোনটির কিছু ভালো দিকও কিছু খারাপ দিকও আমরা কিন্তু এড়িয়ে যেতে পারছি না। ফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। তবে এক্ষেত্রে কিন্তু বিষয় রয়েছে, স্ন্যাপড্রাগন দেখলেই যে এটি আপনি লুফে নেবেন এমন বিষয় নয়, এর ক্ষেত্রেও কিন্তু অনেক কথা রয়েছে। ফোনটির প্রত্যেকটি সেকশনে আমরা ভালো ও খারাপ দিক উভয় নিয়েই কথা বলবো। প্রথমত ফোনটির যদি আমরা ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করি, ডিজাইন হিসেবে আমরা স্যামসাংয়ের সিগনেচার ডিজাইন যেটা সেরকমই আমরা দেখতে পাচ্ছি। ডিজাইন নিয়ে খুব একটা বলার কিছু নেই। বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা ফ্রন্টে গ্লাস এবং ব্যাক সাইডে গ্লাস দেখতে পাচ্ছি, কর্নিং গোরিলা গ্লাস, এক্ষেত্রে ফাইবার প্রোটেকশন রয়েছে। ফ্রেম হিসেবে আমরা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, IP68 রেটিং রয়েছে। অর্থাৎ একটি ফ্ল্যাগশিপ ফোনের যে বিল্ড কোয়ালিটি বা ডিজাইন যেরকম থাকা উচিত সেরকমই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লং টাইম ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে ভালো বিল্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তবে এটা উল্লেখযোগ্য বিষয় যে যারা স্লিম ফোন বা লাইট ওয়েটের ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি কিছুটা বাল্কি মনে হতে পারেন, কারণ এই ফোনটিতে আমরা ওয়েট হিসেবে প্রায় 210 থেকে 212 গ্রামের মতো ওয়েট দেখতে পাচ্ছি এবং পুরুত্বও আমরা বেশ ভালোই লক্ষ্য করছি। তো যাদের হালকা ফোন পছন্দ তাদের কাছে কিন্তু এই ফোনটি প্রথম অবস্থায় খুব একটা ভালো লাগবে না। বন্ধুরা, ভিডিওটির অন্যান্য বিষয় বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আমরা একটি দুর্দান্ত ডিসপ্লে দেখতে পাচ্ছি। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোনটির মোটা চিনো বেজেল অ্যাভয়েড করতে হবে বা এটাকে আপনার ইগনোর করতে হবে। তাছাড়া এই ফোনটিতে 6.4 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রয়েছে HDR10+-এর সাপোর্ট, অর্থাৎ একটি ভালো ডিসপ্লেতে যেসব ফ্যাসিলিটিগুলো দরকার সেটা কিন্তু এই ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি। রয়েছে 403 PPI ডেন্সিটি। তো আমাদের কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম আমরা দেখব না। শার্প এবং খুব ভালো ভিডিওগ্রাফি আমরা এই ফোনটি থেকে কিন্তু দেখতে পারবো। তাছাড়া ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, যেখান থেকে উভয় স্পিকার থেকে আমরা প্রায় সিমিলার সাউন্ডে পাচ্ছি। অর্থাৎ ডিসেন্ট পারফরমেন্স কিন্তু ফোনটি আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রেই যে PPI ডেন্সিটির কথা বলে থাকি, এক্ষেত্রে শর্টকাটে বলে নেই যে ফোনের PPI ডেন্সিটি যত বেশি সেক্ষেত্রে আমরা এই মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা তত ভালোই কিন্তু লক্ষ্য করে থাকবো। তো কিছুটা পুরো চিনো বেজেলে যদি আপনার প্রবলেম না হয় সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেটি খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে এবং ডিসপ্লে হিসেবে অবশ্যই এই ফোনটিকে এগিয়ে রাখা যাচ্ছে এই বাজার সেগমেন্টে। পরবর্তীতে চলে আসে এই ফোনটির অন্যতম হাইলাইট করার মতো বিষয় ফোনটির ওএস সিস্টেম। বলতে গেলে এই ফোনটির ওএস সিস্টেমই আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ স্যামসাংয়ের ইউআই আমার কাছে মনে হয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে সবথেকে বেস্ট ইউআই। তবে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ইউআই পছন্দ হতে পারে। তবে আপনার কোন ইউআই পছন্দ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড 13 দেখতে পাবো, যেখান থেকে আমরা 4 বছরের মেইন আপডেট পেয়ে যাচ্ছি এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছি। এবং সবথেকে আরও ভালো বিষয় হচ্ছে এই ফোনটি আমরা গ্যালাক্সি আই দেখতে পাচ্ছি, সার্কেল টু সার্চের মতো ফিচার এই ফোনটিতে আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো। তাছাড়া ক্লিন ইউআই পারফরমেন্স ফোনটি আমাদেরকে প্রোভাইড করে থাকবে। এবং যেহেতু ফোনটি প্রায় 1 বছর আগে লঞ্চ হয়েছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপগ্রেড পেয়ে যাবেন। বন্ধুরা, ফোনটির ভালো বিষয় হিসেবে আমরা অনেক কিছুই বলেছি, দেখা যাক ফোনটির কন্ট্রোভার্সিয়াল সাইড। বন্ধুরা, ফোনটিতে আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি চিপসেট অনুযায়ী, যেটা ইন্ডিয়ান মার্কেটে বা এশিয়া মার্কেটে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এক্সিনোস 2200 4 ন্যানোমিটার একটি চিপসেট। এবং এক্ষেত্রে অনেকেরই বা সবারই কিন্তু একটি বিষয় রয়েছে যে হিটিং ইস্যু। ফোনটি অনেক দ্রুত গরম হচ্ছে, আপনি ভিডিও করছেন, গেম প্লে করছেন বা লং টাইম ফোনে কথা বলছেন, সেখানে নেটওয়ার্ক ইস্যুর পাশাপাশি অনেক হিটও আমাদেরকে প্রোভাইড করছে। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 4 ন্যানোমিটার একটি চিপসেট, যেটা ইউএসএ ভেরিয়েন্ট বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে 8 Gen 1 ভেরিয়েন্ট এটা কিন্তু TSMC কোম্পানি তৈরি করেনি, এটাও কিন্তু স্যামসাং
তাদের কোম্পানিতে এই স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেটটি তৈরি করেছে। এক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যেটা TSMCর 8 Gen 1 চিপসেটটি রয়েছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু হিট জেনারেট করে বা ফোনটি গরম হয় এমনটা লক্ষ্য করে থাকি। এবং এই ফোনটিতে অর্থাৎ 8 Gen 1 ফোনটিতেও আমরা দেখতে পাচ্ছি যে ফোন গরম হচ্ছে, তবে যেটা এক্সিনোস ভেরিয়েন্ট রয়েছে তার থেকে কিন্তু কম গরম হচ্ছে এমনটা আমরা লক্ষ্য করছি। তো আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন অবশ্যই স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটি কিনবেন। এবং যেটা ইউএসএ ভেরিয়েন্ট যেহেতু রয়েছে এক্ষেত্রে আমরা সিমেরও কিন্তু আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এবং পারফরমেন্স হিসাবে আমরা ফোনটিতে হেভি অ্যাপস বা গেমস রান করাতে পারবো, তবে গেমিং ফোন হিসেবে কিন্তু আপনি এটাকে বিবেচনা করবেন না। যদি আপনি গেমিং ফোনই কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আমার একটি ফোনের কথা মাথায় আসছে যে রেডমি টার্বো 3, তো এই ফোনটিও দেখতে পারেন 8s Gen 3 রয়েছে, গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো দিয়ে থাকবে। তবে একটি কমফ্যাক্ট ফোনের কথা যদি আপনি ভেবে থাকেন এবং বাজেট যদি 50,000 টাকা হয়ে থাকে তাহলে স্যামসাং গ্যালাক্সি S23 FE কে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারছেন না, কারণ এর যে ইউআই এক্সপিরিয়েন্স, ডিসপ্লে এবং এর যে 8 Gen 1 এর যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা এই ফোনটির চিপসেটটির পাশাপাশি আরও যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট। বন্ধুরা এই ফোনটিতে আমরা 8/128GB এবং 8/256GB এই দুটি ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি। 50,000 টাকায় 128GB ভেরিয়েন্ট একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে যদি বেস ভেরিয়েন্টটি 8/256GB হতো তাহলে কিন্তু আরও ভালো পারফরমেন্স আমরা ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করতাম। এবং এক্ষেত্রে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। যদি বন্ধুরা ফোনটি থেকে আমরা মাল্টিটাস্কিংয়ের কথা বলি এবং রেগুলার বেসিসে অ্যাপস ওপেন, অ্যাপস ক্লোজ বা মাল্টিপল অ্যাপস আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে খুব ভালোভাবেই এই ফোনটি হ্যান্ডেল করে নিচ্ছে এবং ফ্ল্যাগশিপ লেভেলের মতোই কিন্তু পারফরমেন্স এক্ষেত্রে আমাদেরকে প্রোভাইড করে থাকছে। ফোনটির ক্যামেরা সেকশনে আমরা দুর্দান্ত ক্যামেরা দেখতে পাচ্ছি। ফোনটির মেইন ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইস ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে রয়েছে 10 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট কন্ডিশনে আমরা ফোনটি থেকে খুবই দুর্দান্ত ছবি ক্যাপচার করতে পারছি। এক্ষেত্রে ফ্ল্যাগশিপ লেভেলের মতোই পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকছে এবং প্রত্যেকটি কালার কন্ট্রাস্ট এবং ডিটেল খুব ভালোভাবেই কিন্তু ফোনটি ক্যাপচার করছে। আরও হাইলাইট করার বিষয় হচ্ছে ফোনটিতে আমরা ব্যাক সাইড থেকে 8K 24 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছি, কিন্তু আমার মনে হয় না যে 8K রেকর্ডিংয়ের কোনো প্রয়োজন আছে। আমরা এই ফোন থেকে ফিল্ম তো অবশ্যই শ্যুট করব না, তো 4K 60 FPS রয়েছে যেটা ওয়াইস ক্যামেরা ফ্যাসিলিটি আমরা পেয়ে যাচ্ছি, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব ওয়াইসের খুব ভালো ফ্যাসিলিটি আমরা ভিডিওগ্রাফির ক্ষেত্রে লক্ষ্য করছি এবং ছবিও তো খুব ভালো দিয়েই থাকছে। ফ্রন্টের ক্ষেত্রেও আমরা 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা অবশ্যই একটি উল্লেখযোগ্য বিষয়। এবং ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তো রেগুলার ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে মোটামুটি ব্যবহারের ক্ষেত্রে আমরা একদিন ভালোভাবে ফোনটি ব্যবহার করতে পারবো। যদি আপনি লং টাইম একটানা ফোনটি ব্যবহার করেন বা 4-5 ঘন্টা গেম খেলে থাকেন বা 2-3 ঘন্টা ভিডিও রেকর্ডিং কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্য আপনাকে ফোনটি 2বার চার্জ করা হতে পারে একদিনে। এবং রেগুলার ব্যবহারে আমরা ফোনটি থেকে খুব ভালোভাবে একদিন সার্ভিস পেয়ে যাব। 25 ওয়াটের অ্যাডাপ্টার ফোনটি সাপোর্ট করবে, তবে এটা কিন্তু আমরা বক্সের সাথে পাবো না। তো এটাও কিন্তু অবশ্যই ফোনটি ক্রয় করার ক্ষেত্রে বা বাজেট নির্ধারণের ক্ষেত্রে এটি মাথায় রাখবেন। সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা মোটামুটি অ্যাকুরেটভাবেই কাজ করছে বা ভালোভাবেই কাজ করছে দেখা যাচ্ছে। এবং ফেস আনলক তো ফোনটিতে অবশ্যই থাকছে। কানেক্টিভিটি হিসাবে আমরা 5G দেখতে পাচ্ছি, ব্লুটুথ 5.3 রয়েছে, কানেক্টিভিটি আমরা NFC দেখতে পাচ্ছি, ওয়াইফাই 6E রয়েছে। অবশ্যই একটি 5G ফোন। এখানে আমরা 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছি না এবং আইআর ব্লাস্টারও আমরা কিন্তু ফোনটিতে দেখছি না। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু উল্লেখযোগ্য বিষয়। তাছাড়া এই ফোনটি কেনার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেগুলো আমি পুনরায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডিসপ্লের ক্ষেত্রে আপনার কিন্তু মোটা চিহ্ন বেজেল থাকছে, নেটওয়ার্ক ইস্যু থাকছে ফোনটিতে, মোটামুটি নেটওয়ার্ক ইস্যু আমরা দেখতে পাচ্ছি এবং ফোনটি কিন্তু হিটিং ইস্যু আমরা লক্ষ্য করে থাকছি। এবং আর যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S21 FE দিকে খেয়াল করি, সেই ফোনটি কিন্তু 1 থেকে 1.5 বছর বা 2 বছর পরে কিন্তু গ্রিন লাইন ইস্যু দেখা দিচ্ছিল। তো ফোনটি এখন প্রায় 1 বছর হয়ে গেছে। তো এই অনুপাতে যদি ফোনটি দেখা যায় যে S21 এর মতোই যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফোনটিতে গ্রিন লাইন ইস্যু আসলেও আসতে পারে। তো এটাও কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।